শুনো শুনো ভক্তগণ, শুনো দিয়া মন, চন্দনেশ্বর বাবার কথা করিব বর্ণন। ঠিক এই রকম পাঁচালির আকারে লেখা একটি বই প্রায়ই পড়ে শোনাতাম বাবাকে আর দিদাকে। বাবা মায়েরা যখন ভক্তা যেতেন, ফেরার সময় এই বইটি সঙ্গে করে নিয়ে ফিরতেন। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই কাক ভোরে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম। প্রায় ভোর 4টে মতো বেজেছিল, ঘুম ভেঙেছিল। বেশ কয়েকদিন আগে থেকেই মা আর আমি ঠিক করেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে যাব চন্দনেশ্বর। মনে মনে ঠিক করেছিলাম ওই দিন আর কোনো ফুল কিনে মন্দিরে নিয়ে যাব না। বাড়ির ছাদে যে গাছগুলো লাগানো আছে সেগুলো থেকে যা ফুল পাবো সেগুলোই নিয়ে যাব মন্দিরে। আগের দিন থেকে মা অনেকগুলো বেলপাতা গুছিয়ে রেখেছিল। তবে বাজার থেকে আমরা যতই ফুল কিনে ঠাকুরকে দিই না কেন, নিজের বাড়ির গাছের ফুল ঠাকুরের কাছে দেওয়াতে একটা আলাদাই প্রশান্তি আর আনন্দের অনুভূতি হয়। তবে বাড়ির ছাদেও যে খুব বেশি ফুল হয় তা কিন্তু নয়। তবে অনেক রকমের গাছ থাকার কারণে প্রতিটা গাছ থেকে 2-3টে করে অনেকগুলো ফুলই হয়ে যায়। যাক, চলুন এবার ফুল টুল তো তোলা হয়েই গেল, আর মাও চলে এসে নিচ থেকে ডাক দিচ্ছে। এখন আমরা সবাই রেডিও হয়ে গেছি। এখন সোজা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। বৃষ্টি হবার পরে সকালবেলা প্রকৃতি যেন এক অনন্য রূপে সাজে। বাইরের দিকটা একবার দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। সবুজে ঘেরা মাঠ আর মেঘলা আকাশ, দারুণ একটা কম্বিনেশন। এই হলো দীঘার সেই বিখ্যাত জগন্নাথ ধাম, যেটার কাজ এখনো চলছে। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আমরা বাসে উঠেছিলাম প্রায় সকাল 7টার সময়, আর কাঁথিতে বাসে উঠে দীঘা বর্ডারে নামতে নামতে প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। কাঁথি থেকে দীঘা বর্ডার অবধি আমাদের বাস ভাড়া নিয়েছিল 40 টাকা করে, 80 টাকা। সোমের কোনো ভাড়া নেয়নি। এবার দীঘা বর্ডার থেকে চন্দনেশ্বর মন্দির পর্যন্ত টোটো, অটো, রিক্সা, বাস সবকিছুই পেয়ে যাওয়া যাবে। আমরা একটা মেশিন রিক্সা পেয়েছিলাম, তাই ওটাতেই উঠেছি। আর ওই মেশিন রিক্সা আমাদের ভাড়া নিয়েছিল 3 জনের 30 টাকা করে, 90 টাকা। আগের বার যখন এসেছিলাম এই রিক্সা ভাড়াটা কিন্তু 20 টাকা করে ছিল। পরপর সব জিনিসের দাম বাড়ছে, তাই ওরাও বাড়িয়ে দিয়েছে। অনেক ভোরে ভোরে উঠে স্নান করেছিলাম, তাই সোমকে আর স্নান করাইনি। মন্দিরের ভেতরে যে পুকুর আছে সেখানেই ওকে স্নান করাবো ঠিক করেছি। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি মন্দির চত্বরের সামনে। তো প্রথমেই মন্দিরে ঢুকতে যাচ্ছিলাম, তখন মা বলল আগে ওকে স্নানটা করিয়ে নিই। সেদিকে ছিল, এখন এপাশে করে দিয়েছে। জল ছিটিয়ে নিয়ে সেখানে স্নান করি। মন্দিরের ভিতরে চন্দনেশ্বর মন্দিরের বাইরে যে পুকুরটা আছে, প্রথমে সোমকে সেখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে লোকজনকে দেখলাম যে স্নান করছে না। ওরা বললেন যে এখানে জলটা কোনো রকম ছিটিয়ে নিয়ে মন্দিরের ভেতরে নিয়ে চলে যাও, ওখানে স্নান করবে। তাহলে চলুন এখন মন্দিরের ভেতরে যে পুকুরটা আছে ওখানে যাওয়া যাক।
হয়েছে স্নান, তাড়াতাড়ি কর। আমার মাসির বাড়ি বালিশাহী গ্রামাঞ্চলের দিকে হওয়ার সুবাদে ছোটবেলা থেকে এটা আমি জানি যে পুকুরে স্নান করার মজাটা কি। তবে এখনকার জেনারেশনের বেশিরভাগ বাচ্চাদেরই এটির সম্পর্কে কোনো ধারণা নেই, তাই সোম এখানে পুকুর পেয়ে গিয়ে পুকুর থেকে আর উঠতেই চাইছিল না। সোমকে স্নান করিয়ে নিয়ে বাইরে থেকে একটা ডাব কিনে নিয়ে চলে এলাম। এর আগে কখনোই শ্রাবণ মাসের সোমবারে চন্দনেশ্বর আসা হয়নি, তবে চৈত্র মাসের দিকে আসা হয়। আর মন্দিরে এসে আমরা তো একদম অবাক, কারণ এতটা পরিমাণ ভিড় হবে আশা করিনি। চৈত্র মাসে চন্দনেশ্বরে মেলা হয়, ভিড় হয় জানি, কিন্তু শ্রাবণ মাসেও যে এতটা পরিমাণ ভিড় হবে সেটা আমাদের ধারণা ছিল না। শ্রাবণের এই প্রথম সোমবারে মন্দিরে ভক্তদের ভিড় ছিল অনেকটাই, আর মন্দিরের মুখ্য দুয়ার থেকে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছিল মন্দিরের ভেতরে থাকা পুকুরের ঘাট অবধি। সাপের মতো এঁকে বেঁকে চলছিল ভক্তদের লাইন। চলুন একবার আপনাদেরকে লাইনটা দেখিয়ে দিই। এতটাই লাইন ছিল যে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়ে থেকে মন্দিরে ঢুকতে পেরেছি। আর মন্দিরে ঢোকার মুখেও দেখুন এতটাই ভিড় যে আমি ভিডিওই ঠিক করে করতে পারিনি, তাই ওই টাইমটা ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসার পর এখানে দেখুন ভক্তরা ভিড় করেছেন ঠাকুরের স্নান জলটা পাওয়ার আশায়। শিব ঠাকুরের মাথায় যত জল, দুধ, ডাব ঢালা হয় সব এখানেই এসে জমা হয়। তো এখান থেকে ঠাকুরের স্নান জল একটু তুলে আমি সোমের মাথায়, আমার মাথায় ছুঁয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের তো এখন পুজো দেওয়া শেষ। এখন চলুন চন্দনেশ্বর মন্দিরের ব্যাপারে দু একটা কথা আপনাদের বলি। ভগবান শিব নাকি এখানে মাটি ফুঁড়ে উঠেছিলেন, তাই এখানে তিনি স্বয়ম্ভূ রূপে বিরাজ করছেন। বর্গী আমলের এই মন্দিরের বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। চন্দনেশ্বরের এই মন্দিরকে ঘিরে রয়েছে অবাক করা কাহিনী। একসময় এখানে নাকি হোগলা জঙ্গল আর কাজুর গাছ ছিল। সেখানেই লক্ষ্মী নামের এক মহিলা প্রথম শিবলিঙ্গের দর্শন পান। তিনি গরু চড়াতে বের হতেন, আর সেই গরু ঠিক মতো দুধ না দেওয়ায় তার বাড়ির লোকজন তাকে দুধ চোর সন্দেহে বাড়ি ছাড়া করেন। এরপরে লক্ষ্মী আসল দুধ চোরকে ধরার জন্য গরুটির পিছু নেন। তারপর তিনি দেখেন একটি চম্পক গাছের তলায় একটি শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠছে, আর গরুটি নিজে থেকেই তার ওপর দুধ দিচ্ছে। তিনি আরও দেখেন কোথা থেকে যেন ফুল বেলপাতা নিজে নিজেই এসে শিবলিঙ্গের ওপরে পড়ছে, আর পুজোর শেষে একাই মাটির তলায় চলে যাচ্ছে ওই শিবলিঙ্গ। তারপরে লক্ষ্মীর কথা শুনেই গ্রামবাসীরা খুঁজে বের করেন এই শিবলিঙ্গ। প্রতি বছর চড়কের সময় প্রধান সন্ন্যাসী মন্দিরের পুকুরে থাকা 3টি কাঠের মধ্যে একটি কাঠকে সিঁদুর দিয়ে পুজো করেন, আর তারপর ওই কাঠ একাই অদৃশ্য হয়ে যায়। প্রতি বছরই এমনটা ঘটে। যে গাছটি এখন আপনারা সামনে দেখছেন সেটি হলো মন্দিরের কল্পনা বৃক্ষ। ভক্তরা নিজেদের মনস্কামনা করে ইট আর লাল সুতো এই গাছের শাখায় বেঁধে দিয়ে যান। এ তো গেল বাবা চন্দনেশ্বরের মন্দিরের কাহিনী। তবে ভক্তরাও কম যান না। এই মন্দিরে এসে ভক্তদের ভক্তি দেখলেও অবাক হতে হয়। বাবা চন্দনেশ্বরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অথবা কোনো সময় মনস্কামনা পূরণের জন্য ভক্তরা এসে পুরো মন্দির চত্বরটাতে গণ্ডি কাটতে কাটতে সাষ্টাঙ্গে প্রণাম করেন। প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় চড়ক মেলা। এ সময় ভক্তরা পৈতে গ্রহণ করে শিবের গোত্রে আসেন। কঠোর মানসিক দৃষ্টিকোণ অনুযায়ী কিছু ভক্তরা আবার লোহার পেরেক এবং বিভিন্ন ধরনের কাঁটা দিয়ে ছিঁড়ে ফেলেন নিজেদের শরীর আর জিহ্বা। এ সময় চন্দনেশ্বরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, তাই চন্দনেশ্বরকে ওড়িশার দ্বিতীয় পুরীও বলা হয়ে থাকে। তবে ভগবান শিব যেখানে বিরাজমান সেখানে তার পরিবারের কেউ থাকবে না এমনটা তো হতেই পারে না। শিব আদি সন্ন্যাসী হয়েও সংসারী। তাই এবার চলুন চন্দনেশ্বর মন্দিরের একদমই পাশে থাকা দুর্গা মন্দিরটিতে মা দুর্গার দর্শন করে আসি। চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণে দেবাদিদেব মহাদেব আর মা দুর্গা ছাড়াও আরও অন্যান্য দেবদেবীও কিন্তু অধিষ্ঠিত আছেন। চলুন এবার তাদেরও একবার দর্শন করে আসি।
মূল মন্দিরের একেবারে ডান দিকে রয়েছেন মা পার্বতী এবং গণেশ। মা পার্বতী এবং গণেশের মন্দিরের ঠিক পাশেই রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দিরের ঠিক পাশেই অধিষ্ঠিত রয়েছেন রাধা গোবিন্দ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের নাম দিয়ে দিনটা শুরু হলো। এমন আধ্যাত্মিক পরিবেশে ভগবান দর্শন করে সারাদিনটা খুব সুন্দর কাটলো। চলুন এবার মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। ইচ্ছে ছিল এমন একটা ডমরু নেওয়ার, তাই এখানে মা বাজিয়ে দেখে নিচ্ছে ডমরুটা ঠিক আছে কিনা। চন্দনেশ্বর মন্দির থেকে ফিরে আসার পথে সোমের আবদার ছিল একবারটি দীঘার দিকে যাবে, তাই ওর আবদার মেনে নিয়ে আমরাও নেমে পড়েছিলাম দীঘার কাছে। দীঘায় ওই দিন স্নান করার জন্য লোকজনের ভিড়টা জাস্ট একবার দেখুন, যেন সমুদ্রে জনসমুদ্র। তবে ওই সময়টায় এতটা পরিমাণ রোদ ছিল যে আমরা কাহিল হয়ে যাচ্ছিলাম, তাই বেশিক্ষণ আর দীঘায় থাকিনি। কিছুক্ষণ ওখানে বসে তারপর বাড়ি যাওয়ার জন্য বাস ধরবো বলে বেরিয়ে এসেছিলাম। যাই হোক, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। খুব শিগগির নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। চাইলে আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডেসক্রিপশনে আমি আইডিগুলো দিয়ে দেব। চলুন তাহলে আজকে আমি আসি। সকলে ভালো থাকবেন।